আছে নাকি বউ ভাই কোনো ঘটনা আপনার কাছে? হ্যাঁ রসুল ভাই, ঘটনা আছে। and ঘটনাটা এসছে ইন্ডিয়া থেকে, আচ্ছা, ওকে, শুনি আমরা। ক্যালকাটা থেকে। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আপনার পিয়াসা মিত্র। ও কলকাতায় থাকে। ওর লাইফের একটা ঘটনা। জি। তো ঘটনা হচ্ছে ওরা পিয়াসা এবং তার হাজবেন্ড ওরা প্রায় বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যায়। তো ওরা মধ্যপ্রদেশের একটা জায়গায় বেড়াতে যায়, জায়গাটার নাম হচ্ছে খাজুরাহো। এবং ওই জায়গাটা নাকি আপনার বেশ এনশিয়েন্ট একটা শহর। এখানে মানে বেশ আপনার অনেক টেম্পল রয়েছে, মানে খুব এনশিয়েন্ট অনেক টেম্পল। ওখানে সবসময় আর্কিওলজিস্টরা কাজ করছে, এখনো করে। দে আর ডিগিংস অ্যান্ড ফাইন্ডিংস থিংস। তো এরকম একটা শহরে ওরা বেড়াতে যায়। তো বেড়াতে যে, এবং ওরা ওখানে শোনে যে ওখানে নাকি খুব বেশি আপনার তান্ত্রিক ছিল একসময়, অনেক তান্ত্রিক ছিল যারা আপনার ব্ল্যাক আর্ট এন্ড ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো। আচ্ছা। এরকম কিছু কিছু জায়গা কিন্তু এখনো ভারতে আছে যারা এই কাজটা করে, আসামে যেমন আছে। তো ওখানে নাকি একসময় খুব বেশি করতো আর কি। তো এরকম একটা জায়গা ওরা বেড়াতে যায়, যাওয়ার পর ওখানকার ট্যুরিজমের একটা হোটেল, একটা রিসোর্ট, ওখানে ওরা ওঠে। তো ওঠার পর সেটার আপনার প্রথম দিন সকালে ভালোই কাটছে ওখানে, রাত থাকার পরে সকালবেলা ওরা বেরোচ্ছে। ওরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে ওরা ছিল। তো সেটার একটা আপনার স্লাইডিং ডোর আছে, যেটার বাইরে আপনার বের হলেই একটা লনের পাশে হচ্ছে, ওপরে হচ্ছে আপনার বেশ ঘন জঙ্গল টাইপের, গাছ গাছালি বেশ। তো পিয়াসা এবং ওর হাজবেন্ড বের হয়ে বেশ ছবি তোলে ওখানে, বেশ কিছু ছবি টবি তুলছে লন থেকে স্লাইডিং ডোর পার হয়ে। তো যখন ছবি তুলছে একটু পরে ওরা যখন ফিরে আসছে, তখন দেখে যে বাসার লনের যে সামনের জায়গাটা, পেভটা, ওই পেভমেন্টের উপরে কিছু একটা পড়ে আছে। তো কাছাকাছি এসে দেখে যে ওখানে কেউ আপনার শুকনা মরিচ, দেন সরিষা, এই ধরনের কিছু জিনিস হাফ বার্ন হয়ে পড়ে আছে। তো পিয়াসা ওটার উপরে স্টেপ করে ফেলে, পা দিয়ে ফেলে। তো ওর হাজবেন্ড ওকে ধরে সরায় যে কি ব্যাপারটা কি, ওটা নিয়ে ওরা কথা বলে যে এই জিনিসটা কেন এসছে। এটা এই ধরনের জিনিস, আধা পোড়া সরিষা, কাঁচা শুকনো মরিচ, এই ধরনের জিনিসটা সাধারণত থাকে না কোথাও। এগুলা সাধারণত মানুষ আপনার কোন রকম রিচুয়াল করার সময় ব্যবহার করে। এটা অনেকেই জানে যে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে কোনো রিচুয়াল, কাউকে কোনো ক্ষতি করতে গেলে বা এই ধরনের জিনিস এই পাওয়া যায় হাফ বার্ন অবস্থায় ফেলে রাখা কোথাও। এক্সকিউজ মি। তো এই জিনিসটা পাওয়ার পর, স্টেপ পাওয়ার তো ওরা একটু মানে মানে হয়ে যায় যে আমরা এখানে আসি নাই, আমাদের কেউ চেনে না, কি আমাদের জানলার সামনে এরকম ফেলে রাখলো। তো ওরা আপনার বিয়ারাকে ডাকে, হোটেলের যে বয় আছে তাদেরকে ডাকে, বা রুম সার্ভিসকে ডাকে, বলে যে এই জিনিসগুলো কি। ওরা দেখা যাচ্ছে জিনিসটা দেখে একটু ভয় পায়, ওদের চেহারার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ, তো একজনকে জিজ্ঞেস করে, নিজেরা আবার কানে কানে কি বলতেছে, কানাঘুষা করতেছে। তো ওরা বলে যে কানাঘুষা করতেছে, এটা কি? তখন বলে ওরা কিছু না বলে নিজেরা আলাপ করে, নিজেরা স্টেপ করে না ওটার উপরে, একজন একটা কোদাল নিয়ে এসে ওটাকে উঠায় নিয়ে যায়, উঠায় নিয়ে কোথাও ডিসকার্ড করে ফেলে। তো এনিওয়ে, এটা দেখে ওরা নিজেরা একটু মানে হয়ে যায়, মানে মন খারাপ হয়ে যায়। হোয়াট ইজ দিস? রুমে ঢোকে কথাবার্তা বলে। তো ওই দিনটা পার হয়ে যায়। রাতের বেলা ওরা যখন ঘুমাচ্ছে, বলতেছে শীতকাল, প্রচন্ড শীত, এবং শীতের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানে শীতে দেখা যায় যে কুয়াশা ভেসে যায় ওইসব জায়গা দিয়ে। তো একটা সময় হঠাৎ করে একটা তীক্ষ্ণ চিৎকারে ঘুম ভেঙে যায়, পিয়াসার ঘুম ভাঙে। তো সে হঠাৎ করে শুনে যে একটা উলফের হাউলিং, মানে একটা নেকড়ে বাঘ যেভাবে ডাকে, হাউল করে, যেটা আর কি বিলাপ করে যে হাউল করে, সে হাউলিংটা, বাট এটা কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে, মেয়ে মানুষের গলা দিয়ে যদি হাউল করে থাকে উলফের মতো করে, সে মানে তীক্ষ্ণ হাউলিং। এবং তার ঘুম ভাঙার পরও এটা রেশ রয়েছে, প্রায় 15-20 সেকেন্ড ধরে এই শব্দটা হচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়ে, যেমন শব্দটা এতই ভয়ঙ্কর ছিল মানে বলার মতো না। মানে ঠিক তাদের বিছানা থেকে 2-3 ফিট দূরে ছিল সোফা, তার পাশেই গ্লাসের যে আপনার এটা পার্টিশনটা, সেখান থেকে আসছে শব্দটা, যেন গ্লাসের ওই পার থেকে খুবই কাছাকাছি। এবং সে খুব ভয় পেয়ে যায়। তো সে তার হাজবেন্ডকে চিমটি কাটে। হাজবেন্ড সাথে সাথেই তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ শুনেছি, শব্দটা শুনেছি। তো সে তখন বুঝে যে শব্দটা সে একা শুনে নেই, পাশের জন্য শুনতেছে। এবং মানে কেমন একটা বাজে পরিবেশ ওখানে সৃষ্টি হয়। এবং ওরা একটু পরে ফোন থেকে দেখে, ফোনে রাত 3টা সামথিং বাজে, এবং অনেকক্ষণ ভয় ওঠে না। উঠে ওই টেলিভিশন চালায় একটু নর্মাল হওয়ার চেষ্টা করে, বাট ওই দিন রাতটা ওইভাবেই চলে যায় এবং বেশ ভয়ঙ্কর মনে হয় যে কোনো সময় এরকম একটা শব্দ ডেকে উঠবে। বাট হোয়াট হ্যাপেন, যে এটার পর থেকে ও ফিল করতে থাকে, মানে এই ঘটনার পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও ফিল করতে থাকে ও যখনই কোথাও বসে আছে, ওর আশেপাশে অনেক মানুষ আছে। feels like 10 or 12 people are surrounding her,
এরকম একটা মানে ভাবের মধ্যে চলে আসে এবং সে খুব ফ্রিকড আউট হয়, ঘুমাতে পারে না। তো যখন দিনের বেলা হয় ওরা ওই হোটেল ছেড়ে দেয় এবং তারা চলে যায় কাছাকাছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে জাহাঙ্গীর মেহেল নামে একটা জায়গা আছে সম্রাট জাহাঙ্গীরের সময়, এবং সেখানে শীষ মেহেল নামে আর কি যেখানে থাকার জায়গাটা, সেখানে ওরা ওঠে যে। তো শীষ মেহেলে যখন ওঠে, ও যখন ওইখানে এন্টার করতেছে তখন তার মনে হয় তার কানের কাছে কেউ ফিস ফিস করতেছে, হুইসপার করতেছে, এবং সেই সেম ফিলিংস উইথ সো মেনি পিপল ফলোইং হার, তাকে ফলো করছে অনেক মানুষ পেছনে, এরকম একটা ফিলিংস নিয়ে সে ওই হোটেলে ওঠে। এবং ওখানে ওঠার পর থেকে ওই যে কানের মধ্যে যে ফিস ফিস শব্দটা সেটা খুব বেড়ে যায়, এবং যখনই সে একটু রিল্যাক্স হয়ে বসে মনে হয় কানের কাছে কে ফিস ফিস করতেছে। এই ধরনের একটা ফিলিংসে সে প্রায় আপনার ইনসাইনের মতো হয়ে যায়, সে মানে ঠিক থাকতে পারছে না, মানে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও চিন্তা করছে কে আশেপাশে, খুব ভয়, এবং একটু পর পর সে চমকে ওঠে, এরকম একটা পজিশনে সে আছে। এবং রাতের বেলা যখন মানে সে শুয়ে আছে, এই সেম ফিলিংস তার বিছানার পাশ থেকে এরকম শব্দ আসছে। আর দেওয়ালের মধ্যে পেইন্টিং ছিল অনেক পুরানো, মনে হচ্ছিল যে পেইন্টিং গুলো তার দিকে তাকায় আছে, এরকম একটা ফিলিংস। এন্ড সে বেশ ইনসাইনের মতো অ্যাক্ট করতে থাকে, মানে সে ওখানে মানে এক পর্যায়ে সে তার হাজবেন্ডকে বলে যে আমি এখানে থাকবো না। এই পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মানে আপনার এক সময় মানুষ জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়, ঘুমিয়ে যায়, প্রায় তন্দ্রার মতো আসে। এর মধ্যেও একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হচ্ছে একটা খাটো মহিলা, ডর্ফ, যার হাইট হবে 3 ফিট বা 3.5 ফিট এরকম, খুব ডর্ফ একটা মহিলা, লাল টকটকে একটা শাড়ি পরা এবং বড় একটা টিপ কপালে। সে বাতাসে ভেসে ভেসে আসছে, এসে আবছা ভাবে সে দেখছে যে তার কাছাকাছি এসে মানে তার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসিটা বেশ বিস্তীর্ণ হাসি, মানে ঠোঁট দুটো দুই কানের কাছাকাছি চলে যাচ্ছে হাসিতে। এবং এটাতে সে আবার স্বপ্ন মানে ঘুমদার ভেঙে যায় এবং সে খুবই এটাতে স্কেয়ার্ড হয়, এবং সকাল পর্যন্ত মোটামুটি কষ্ট করে ওখানে থাকে। সকালবেলা তারা চলে আসে এখান থেকে, এবং ওই জানলা দিয়ে ওখান থেকে নাকি আরেকটা বড় মেহেল দেখা যেত, এটার নাম রানী মেহেল, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি স্কেয়ারি। সে বললো যে ওখানে অনেক প্রবাদ আছে ওইটা নিয়ে, এবং মানে কোন একটা কানেক্টিভিটি আছে, মানে সে আমাকে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট দ্যাট প্লেস ইউল ফাইন্ড সামথিং অড অর ডিফারেন্ট, ইউল ফিল ইট। এবং সে কিন্তু ওই স্বপ্নটা প্রায় দেখে, ওই যে ডর্ফ মহিলাটাকে প্রায় স্বপ্ন। হ্যাঁ, আমি এটা খুব অবাক হলাম যে কেউ হাসছে, তার ওই যে হাসি মানে ঠোঁটের যে হ্যাঁ মানে দুপাশটা ছড়িয়ে কান পর্যন্ত চলে আসছে, এবং বেশ খাটো টাইপের মহিলা, লাল শাড়ি পরা, লাল টিপ পরা, এবং এই স্বপ্নটা তাকে তাড়া করে বেলায়, সেই এখনো সেই নাকি ওই স্বপ্নটা দেখে। ওকে, চমৎকার, অনেক 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 চমৎকার একটা ঘটনা, এবং বাবুই অনেক অনেক থ্যাঙ্কস, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন আপনাকে তাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট ঘটনা আছে বাবু ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা ছোট ছিল না, ছোট বানায় ফেললাম আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এনিওয়েজ এইটা আসলে কাইন্ড অফ এ ব্রিফ। আমরা লাস্টে কক্সবাজার গিয়েছিলাম কদিন আগে, হয়তো আমি ভূতফিল্মে বলেছিলাম যে ওখানে একটা মিথ শোনা যায় যে একটা রাস্তার পাশে একটা জায়গায় একটা বুড়ি মাঝে মাঝে দেখতে পাই, রাইট, এরকম আমি শুনেছিলাম। রাইট। এবং ওই জায়গাটা আমরা ভিজিট করতে যাই, আমি, হাবিব ভাই আর সাথে আরো কয়েকজন ছিল। তো যাওয়ার পর যেটা হয়, আমরা যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক ডাস্ক, কাইন্ড অফ ডাস্ক। ওই সময় মানুষ শান্ত ওঠে না, উঠতেও দেয় না ওই জায়গাগুলো, পাহাড় টাহাড়ে। তো ওখানে যাওয়ার পরে একটা মানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম, দেন আমি একটা এলি দেখতে পাই, মানে দুটো পাহাড় মাঝখান দিয়ে একটা মানে যাওয়ার মতো জায়গা, সিমস লাইক হাঁটা যায় বাট মানে অনেক জংলা। তো আমি কি করি, ওখানে হেঁটে যাই, হেঁটে আমি বেশ কিছুটা ঢুকে যাই। তো পেছন থেকে হাবিব ভাই আমাকে ডাকে, ডাক দেয় যে বাবু ভাই কোজান। আমি বললাম যে সামনে। এর মধ্যে উনি আবার চলে আসছে, উনি আমি পিছনে শাটারের শব্দ শুনতে পাচ্ছি, উনি ক্যামেরা ছবি তুলছে। এনিওয়ে ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসুনি, আমরা বের হয়ে যাই, এরপর পাহাড় টাহাড়ে উঠি অনেক কিছু। এনিওয়ে সেখানে আরো কিছু ছিল, এটা আমি শর্ট করে ফেললাম। এনিওয়ে তো আসতে যে হাবিব ভাই বলতেছে যে আপনি যখন ওখানে গেছিলেন ছবি তুলতে, আই সিন সামথিং, মানে আপনার পেছনেই কিছু একটা ছিল, উইচ সিমস লাইক এ শেপ, হিউম্যান শেপের মতো। তা আমি ছবি তুলছি জিনিসটার, এবং আমি যখন যাই তখন আর দেখি নাই জিনিসটা। তা আমি বললাম যে আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। আমরা হোটেলে আসলাম, আসার পরে হাবিব ভাই আপনার করে আপনার ক্যামেরাতে ছবিগুলো নেয়, ল্যাপটপে নিয়ে দেখায়। তো উনি ছবি তুলছে, হাবিব ভাই বেশিরভাগ টাইমে ইনফ্রারেড ফটোগ্রাফি করে। তো ইনফ্রারেড ফটোতে ওটা যেটা আসে, ওই জায়গাটা যে জায়গাটা উনি স্পেসিফিকলি বলেছিল উনি কিছু দেখেছে, সেই জায়গাটা হচ্ছে বেগুনি কালার চলে আসছে। ইনফ্রারেড ফটোতে কিন্তু বেগুনি কালারটা ওইভাবে আসে না, মানে ভেরি আনইউজুয়াল কালার। তো ওইটাকে উনি মার্ক করে, বলে এখানেই ছিল সিক্স। তো আমিও বেশ অবাক হয়ে যাই জিনিসটা কি। তো আরো স্ট্রেঞ্জ ব্যাপার যেটা ঘটে, ওই দিন সন্ধ্যার সময় আমি ফোন পাই একজন মানুষের, যেটা মানে পাওয়ার কথা না, কারণ ওনাকে না জানে আমরা চলে গেছিলাম, সে ছিল আবরার ভাই। আবরার ভাই ফোন করে বলে যে আমি এখন কক্সবাজারে। আচ্ছা,
তো আমি খুবই অবাক, আবরার ভাই কক্সবাজারে, আবরার ভাইকে আমি যাই, যে উনি এক জায়গায় দেখা করে আমার সাথে বিচার পড়ে, বলে ভাই আমি খুব ক্লান্ত, আমার হঠাৎ করে মনে হলো যে আপনারা কোথাও গেছেন, এবং আমি মানে ফাইন্ড আউট করলাম পরে যে আপনারা কক্সবাজারে আছেন, আমি কক্সবাজারে আসছি। তো আবরার ভাই সম্পর্কে একটা জিনিস বলি, আবরার ভাইয়ের সাথে কুকুরের কোন রকম একটা যোগসূত্র আছে। যোগসূত্র বলতে যেটা বোঝাচ্ছি, যে কুকুর ওনাকে দেখলে খুব অফেন্ডেড হয়। এটা আমি অতীতে অনেকবার দেখছি, মানে বিভিন্ন জায়গায় গেলে কুকুর ওনাকে দেখলেই ঘেউ ঘেউ করবে, মানে ফর সাম রিজন কোনো একটা যোগসূত্র ওনার সাথে আছে। তো ওই দিন জিনিসটা আরো কি হয়, আবরার ভাইকে আমরা হোটেলে নিয়ে আসি, আমাদের হোটেলের রুমে নিয়ে আসি ওই দিন। এনে আবরার ভাই আমাদের সাথে বসে গল্প করে, এবং একটা সার্টেন পয়েন্ট আবরার ভাই বেশ ক্লান্ত হয়ে ঘুমার মতো, মানে ঘুমা যাচ্ছে আর কি, উনি বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে, হি ওয়াজ আই মিন ডজিং অফ। এই সময় নিচে প্রায় 10-15টা কুকুর ঘেউ ঘেউ শুরু করে একদম আমাদের বেলকনির নিচে, মানে প্রচন্ড রকমের কুকুরের ঘেউ ঘেউ শুরু হয় এখানে। এবং এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়, প্রচন্ড বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেও কুকুরগুলো ডাকতে থাকে কোথাও দাঁড়ায়। তো এই পর্যায়ে আমাদেরকে আবরার ভাই ঘুমায় যায়, অ্যান্ড হি টুক হাবিব ভাইস বেড, হাবিব ভাইয়ের বেডটা উনি, হাবিব ভাইয়ের বেডে আবরার ভাই ঘুমায়। আর তখন হাবিব ভাই যেটা করে, একটা ম্যাট্রেস নিয়ে উনি সহ হচ্ছে আপনার ওই স্লাইডিং ডোরের পাশে ওনার ব্যাট্রেসটা পাতে, এতে ঘুমা যায়। তো রাত্রেবেলা আপনার লাইট টাইট সব অফ করে, আমাদের ডিম লাইট জ্বালানো, আমরা শুয়ে আছি। তো এক পর্যায়ে আমি অনেকক্ষণ পর হঠাৎ করে আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভেঙে দেখি হাবিব ভাই ওই স্লাইডিং ডোরের পাশে নাই, ওনার বিছনাটা আমি তাকায় দেখি আমাদের বিছনার পায়ের কাছে ওনার ম্যাট্রেস। তো আমি যে ওনাকে উঠাই, যে হাবিব ভাই কি ব্যাপার, আপনি ওইখান থেকে এখানে আসছেন কেমন? উনি বেশ চমকায় উঠে ঘুম থেকে ওঠার পরে উঠায় উনি যেটা বলে যে, বাবু ভাই একটু আগে যেটা হয়েছে আমি একটু ভয় পাইছি। আমি বললাম কিভাবে? বলে আমি যখন শুয়ে আছি, বৃষ্টির শব্দ শুনতে শুনতে একসময় ঘুমায় গেছি, এই সময় আমি হঠাৎ ফিল করি জানলার মধ্যে, মানে স্লাইডিং ডোরে কেউ আঁচড় কাটতেছে, মানে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, সামথিং লাইক দ্যাট। তো আমি মানে বেশ কিউরিয়াস হয়ে আমি ব্লাইন্ডটা একটু সরাই আমি যেটা দেখি যে একটা মানুষের মতোই, প্রবাবলি মহিলা, হ্যাঁ, সে ওখানে বসা এবং তার ছায়া দেখা যাচ্ছে, সে ওখানে বসে আছে। এবং এটা দেখে আমি খুব ভয় পাই এবং আমি চমকা উঠি, কিন্তু আমি চমকা উঠে দেখি যে আমি ঘুমাইছিলাম। ইট ওয়াজ এ ড্রিম, নাইটমেয়ার। আমি একটা দুঃস্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন ঠিক এরকম। এবং এরপরে আমি প্রচন্ড ভয় পেয়ে আমি ওখানে আর থাকতে পারি না, আমি ম্যাট্রেসটা সরায় চলে আসি এখানে। এনিওয়ে আমি শুনে বললাম আচ্ছা চলেন আমরা যাই, ডাইনিং এ খেতে যাই। রাতের বেলা ওনাকে নিয়ে আমি চলে গেলাম ডাইনিং এ। তো পুরা নিস্তব্ধ হোটেলের এখানে ডাইনিং এ যখন খেতে যাচ্ছি, খুব ভালো খাবার অর্ডার দিতে আসছে। হাবিব ভাই খাবার একটু মুখে দিয়ে উনি মানে হি ফিলস লাইক থ্রোয়িং আপ, সে বমি করতে চলে যায়। এবং মানে উনি অনেকক্ষণ পর বাথরুম থেকে আসে, এন্ড হি ডাজন্ট ফিল গুড, ওনার বমি হতে থাকে। তো যেটা উনি বলে যে উনার এই ওই দিন এবং তার পর দিন থেকে উনি যেটা হয় যে উনি কেপ্ট হ্যাভিং দ্যাট নাইটমেয়ার অফ দ্যাট দ্যাট থিং, যে সেই বুড়িটার উনি দুঃস্বপ্ন দেখছে। তো উনি ঢাকায় চলে আসি আমরা, তারপরে আস্তে আস্তে উনি কিছুটা সুস্থ হন, এখন উনি বাইরে আছে ঢাকার। তো থিং ইজ হোয়াট আবরার ভাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ হন্টেড প্লেস, যেটার কথা আমি বলছিলাম। এবং মানে আসলে এটা হন্টেড প্লেস এবং এখানে কিছু একটা আছে। ওই যে বুড়িটার কথা বলছিলাম, বা যে বুড়িটার কথা শোনা যায়, সেই বুড়িটাকে হয়তো উনি হাবিব ভাই স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, আচ্ছা, এবং উনি শিওর যে ওইটাই শিওর, হ্যাঁ, মানে ওটা উনি মনে করছেন, এবং উনি শিওর যে যার কথা শোনা যায় তাকে তিনি স্বপ্ন দেখেছেন। অলরাইট, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আজকের কিছু আরো একটা ঘটনা। এই মুহূর্তে আমরা চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে কোন একজন, এবং তিনি আমাকে বেশ কিছু প্রমাণও দিয়েছেন সাথে। সেই প্রমাণগুলো আমি দেখেছি, এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ খুবই কনফিডেন্সিয়াল, এবং যিনি নাম বলছেন তার নামটাও ছদ্মনাম, সুতরাং আসল নামটাও বলতে পারছি না। আমাকে লিখেছেন বাবু, এবং ব্র্যাকেটে লেখা ছদ্মনাম, এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই প্রথমে সালাম নিবেন, আমি চাকরির কারণে আপনাদের সামনে বসে ঘটনাটি বলতে না পারার জন্য দুঃখিত। ভাই, আমি জানি আপনি কেমন আছেন, তারপরও একটু যদি বলতেন যে আপনি কেমন আছেন, কেমন, কারণ আপনার উত্তরটা শুনতে ইচ্ছে করছে। উত্তর পেয়ে গেছি, অনেকদিন ধরে ভাবছি ঘটনাটি পাঠাবো, কিন্তু চাকরি আর লেখাপড়ার জন্য সময় পাই না, তবে আড্ডাও খারাপ দেই না। এখন ঘটনায় আসি। ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানে কাজ করে একটি ছেলের, তার নাম বিল্লাল হোসেন, এটাও ছদ্মনাম। বর্তমানে সে বাহরাইনে আছে। ঘটনাটি আমার মতো করে বলছি। আমি একটি জাহাজ শিল্প প্রতিষ্ঠানে, আমি এখানে আরো একবার মেনশন করতে চাই যে এরকম ধরনের ঘটনা কিন্তু ভূত এফএমে এই প্রথম হচ্ছে, এবং জাহাজ শিল্প নিয়ে আমাদের
কতটুকু ধারণা কার আছে আমি জানি না, বাট এখানে একটা ঘটনা ঘটেছে, এটা খুবই নতুন একটা ব্যাপার। লিখছেন যে আমি একটি জাহাজ শিল্প প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করি এখনো। সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নাম বলতে পারছি না, তবে শেষে লিখে দিব শুধুমাত্র আপনার জন্য। প্রথমে একটু জাহাজের বর্ণনা দেই, তাতে সবার বুঝতে সুবিধা হবে। জাহাজগুলো ছিল তেলবাহী, তো প্রতিটি জাহাজে 10টি করে ব্লক ছিল এবং প্রতিটি ব্লকই 4 কোণাকার এবং পুরোটাই ঢাকা। শুধুমাত্র ব্লকে প্রবেশ করার জন্য ওপর থেকে একটি 30 ইঞ্চি হোল ছিল, যার ভেতর দিয়ে মই দেওয়া আছে এবং মই দিয়ে নিচে নামতে হবে। তো 2012 সালের এপ্রিলে জাহাজের কাজ প্রায় 60% শেষ হয়। কাজ যেহেতু 40% বাকি ছিল, তাই তখনও ওয়েল্ডিং, ফিটিং এসব কাজ বাকি ছিল। প্রতিদিন দিন রাত কাজ করতে হতো এবং কিন্তু রাতে সাধারণত ওয়েল্ডাররা কাজ করত এবং যার সাথে ঘটনাটি ঘটে সে সেই রাতেই কাজ করত। ছেলেটি যথেষ্ট সাহসী ছিল, যথারীতি সেই দিনও সে কাজে গেল এবং তার সেই দিন কাজ ছিল একটি ব্লকের ভেতরে এবং প্রতিটি ব্লকে একজন করেই কাজ করত। ওয়েল্ডিং করার জন্য প্রত্যেকের কাছে একটি করে 100 ওয়াটের বাতি এবং একটি ব্লোয়ার থাকত, কারণ ওয়েল্ডিং চলাকালে ব্লকের ভেতর খুব গরম থাকে। রাত যখন 2টা বাজে তখন তাদের একটু বিরতির সময়, 30 মিনিট বিরতি শেষে যখন সে পুনরায় কাজে গেল, তখন সে কাজ করার জন্য ব্লকের ভেতরে নামলো এবং নামার মিনিট 5 ভেতর হঠাৎ তার বাতিটা ফেটে যায়। সে ভাবলো হয়তো ভোল্টেজ বেড়ে গেছে, ফলে বাতিটা ফেটে গেছে। তখন সে আরেকটি বাতি আনতে ওপরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু যখন সে পেছন ফিরে মইয়ের কাছে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখন সে হতভম্ব হয়ে গেল এবং সে দেখলো যে ব্লকের মইয়ের পাশের কোণায় একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটির কোমর থেকে শরীরের নিচের অংশ নেই। এটা দেখে সে একটু ভয় পেল, কিন্তু ভয় কাটানোর জন্য সে ভালো করে দেখতে চাইল লোকটিকে। ভাবলো হয়তো চোখের ভুল হচ্ছে, দেখলো না, ঠিকই দেখছে সে। লোকটির চোখগুলো লাল লাল, যেমনটা টর্চের আলো আঙুলের মাথায় ধরলে দেখায়, ঠিক সেই ধরনের লাল। পরনে সাদা জামা থেকে হালকা এক ধরনের আলো বের হচ্ছে, যার ফলে চেহারাটা অনেকটা বোঝা যাচ্ছে। চেহারাটা যেমন তেমন বিদঘুটে না, তবে সে খেয়াল করে যে লোকটার চেহারার একটা মায়াময় ভাব আছে। সে দেরি না করে পাশের কোণার দিকে তাকালো, ভাবলো আসলে সে ভুল দেখছে কিনা। দেখলো সেখানেও একজন এবং একই ধরনের, কিন্তু তার চোখগুলো অসম্ভবভাবে জ্বলজ্বল করছিল এবং সে একটি শিশুকে কামড়িয়ে খাচ্ছিল। এবার সে আরেকটু ঘাবড়ে গেল এবং তার ভেতরে ভয় কাজ করতে লাগলো। এবার সে ভয়ে পেছনে ডান দিকে তাকালো। অবাক ব্যাপার, দুটো সেখানেও একজন এবং একই ধরনের, কিন্তু তার চোখ জ্বলজ্বল তো করছেই, চোখ থেকে আগুনের লাভার মতন কি যেন বের হচ্ছে এবং সে নিজের হাতের, এবং সেই লোকটি যেটা করছিল সেটা নিজের হাতের মাংস নিজেই ছিঁড়ে কামড়ে খাচ্ছিল। এবার সে অনেক ভয় পেয়ে গেল। এই 3 কোণার 3 জনকে দেখে ভয়ে সে আর পরের কোণাটার দিকে তাকানোর সাহস পেল না। লোকগুলো ঠায় দাঁড়িয়ে আছে এবং দিব্যি যে যার কাজ করে যাচ্ছে তার দিকে তাকিয়ে, কোনো নড়াচড়া করছে না। সে মনে মনে ভাবছে কি করবে। 40-50 সেকেন্ড শেষে সে সিদ্ধান্ত নিল সাহস করে মই বেয়ে উপরে উঠে যাবে, যা হয় হোক। কারণ উপরে উঠতে চাইলেই মই ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু ঝামেলা হলো তখনই যখন সে পা বাড়াবে। সে বুঝতে পারলো তার পা চলছে না। তার মনে হচ্ছে তার পা গুলো শক্ত হয়ে লোহার মতো হয়ে গেছে এবং মনে হচ্ছে ডিবি ট্যাঙ্কের প্লেট চুম্বক হয়ে তার পাকে টেনে ধরে রেখেছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। আওয়াজ করতে চাইলেও তাও বের হচ্ছিল না, এমনকি সে কোনো সূরাও ভালো করে মনে করতে পারছিল না। এমন সময় সে অনুভব করলো কে যেন তার পিঠে আলতো করে হাত রাখলো। তখন সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর আর তার কিছু মনে নেই। প্রায় ঘন্টা 2 পর জ্ঞান ফিরল এবং যখন তার জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারল যে মাথা, হাত, মুখমণ্ডল ইত্যাদি ভেজা এবং চারপাশে তার সাথে কাজ করতে আসা অন্যান্য ছেলেদের দেখতে পেল। তারা সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে জিজ্ঞেস করলো যে তোরা এখানে কেন? তার একই এই কথা শুনে সবাই আরো অবাক হলো। যেখানে তারা জিজ্ঞেস করবে যে সেখানে ওই জিজ্ঞেস করে বসলো। তারা বলল যে হঠাৎ কি যেন মা বলে খুব জোরে চিৎকার দিল। তাই তারা ভাবলো যে হয়তো কোনো সমস্যা হয়েছে। সবাই খুঁজতে বের হলো। প্রতিটি ব্লক থেকে একজন করে বের হয়ে আসলো, শুধু সেই বের হলো না। তখন সবাই তার ব্লকের উপর থেকে ওই হোলটি দিয়ে মোবাইলের আলো মেরে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তবে ওরা যখন জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে, সে বলল কারেন্টের শক খাইছি।
তাই ভয় চিৎকার দিছি। কাউকে বলল না সে কি ঘটে গেছে তার জীবনে, এবং সে অবাক হলো এই ভেবে যে সে চিৎকার দিল কখন আর পড়লই বা কখন। পরদিন সে কাজ ছেড়ে বাড়ি চলে গেল, আর আসেনি কাজ করতে। পরে আমরা ওই জাহাজের লোকদের জিজ্ঞেস করি যে বিল্লাল কই, তো তখন তারা বলে যে সে চলে গেছে। হঠাৎ একদিন বিকেলে তার সাথে আমার দেখা হয়ে গেল চিটাগং রোড মোড়ে। তারিখটা যত সম্ভব 25 বা 27 ফেব্রুয়ারি 2013। আমার ঠিক মনে নেই। জিজ্ঞেস করলাম কই যাও, বলল ঢাকা যাচ্ছি, পরদিন নাকি বিদেশে যাওয়ার ব্যাপারে কি একটা কাজ আছে। জিজ্ঞেস করার আগে বলল বাহরাইনের জন্য একটা ব্যবস্থা করেছি স্যার, দোয়া করেন। বললাম খুব ভালো, কিন্তু তুমি আমাদের ওইখান থেকে হঠাৎ কাজ ছেড়ে দিলে কেন? প্রথমে সে বলতে চায়নি, এটাই স্বাভাবিক বলতে না চাওয়াটা। পরে একটু জোর করাতে সে তার সেই ঘটনাটি বলল। শেষে যাওয়ার আগে আমাকে বলল স্যার আমি অন্য কোথাও কাজ না যদি নাও পাই ওইখানে আর কোনোদিন যাব না। আমি হাসলাম, তবে ঘটনাটি শুনে আমিও ভীষণ ভয় পেয়ে গেলাম, যেটা ওকে বুঝতে দিলাম না, কারণ আমি এখনো ওইখানে চাকরি করি। এখন আমি রাতে আমাদের সাইটে যেতে ভয় পাই, কিন্তু কাজের প্রয়োজনে যেতে হয়। আল্লাহ না করুক রাতে সাইটে গেলেই চিন্তা করি কবে যে আমার সাথে এরকম কিছু ঘটবে। রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কখনো এরকম অশুভ ঘটনার মুখোমুখি না হই। ঘটনাটি সবার কেমন লেগেছে জানি না, তবে আমি এখনো ঘটনাটি মনে পড়লে রাতের বেলায় সাইটে যেতে ভয় পাই। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার ঘটনাটা পাঠানোর জন্য। এবং আচ্ছা তিনি লিখেছেন যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি আমি। সুপ্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে বহাল তবিয়তে আছেন। আমি আজ যে ঘটনাটি লিখতে যাচ্ছি এটা নাম প্রকাশে অনিচ্ছুক। আমার খুব কাছের এক ছোট ভাইয়ের নিকট থেকে শোনা। আচ্ছা, ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছেন, তার মানে ওনার নাম প্রকাশে অনিচ্ছুক। ওনার নাম বলা যাবে। উনি হচ্ছেন জুবায়ের হোসেন, মাস্টার্স পরিসংখ্যান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঘটনাটি লিখেছেন যে তার গ্রামে ঘটে এবং উক্ত এলাকায় লোকমুখে প্রচলিত। আর বাক্য ব্যয় না করে আমি ঘটনা শুরু করছি। গ্রামের নাম জোড়ালিয়া, নড়াইল জেলার একটি গ্রাম। গ্রামটি বিলের মাঝখানে একটি ঐতিহ্যবাহী ঈদগাহ, প্রায় 200 বছরের পুরনো। প্রতি বছর 2 ঈদে আশেপাশের 7-8 গ্রাম থেকে প্রচুর মানুষ আসে সেখানে ঈদের নামাজ আদায়ের জন্য। ঈদগাহের পাশে একটি শতবর্ষী বুড়ো বটগাছ। বটগাছটিকে ঘিরে প্রচলিত নানান রকম কাহিনী। কেউ বটগাছের ডালপালা কাটার দুঃসাহস দেখায় না, কারণ সেগুলো কাটলে অনেকে অসুস্থ হয়ে পড়ে। কেউ ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়, ইত্যাদি ইত্যাদি। আমার মূল ঘটনাটি ঈদগাহকে নিয়ে। এলাকার মানুষ এই ঈদগাহকে আশা পূরণ, রোগ মুক্তির মাধ্যম হিসেবে বিশ্বাস করে। বৃহস্পতিবার রাতে গিয়ে সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় অনেকেই। এখন বলবো এমন বিশ্বাস সৃষ্টির নেপথ্যের কাহিনী। অনেক দিন আগের কথা, কম করে হলেও 100 বছর তো হবেই। গ্রামে বাস করতেন জমিউদ্দিন, ছদ্মনাম ব্র্যাকেটে লিখেছেন, জমিউদ্দিন নামের একটা লোক। পেশায় ছিলেন একজন কৃষক। তিনি তার স্ত্রী অত্যন্ত ধার্মিক ছিলেন। জমিউদ্দিন ছিলেন খুব রোগগ্রস্ত। এই নিয়ে তাদের দুশ্চিন্তার সীমা ছিল না। বহু ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়েও কোনো ভালো ফল হলো না। একদিন তিনি স্বপ্নযোগে নির্দেশ পান, কেউ একজন তাকে বলছে ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার রাত্রে ইবাদত করলে রোগ থেকে শেফা মিলবে। এই স্বপ্ন দেখার পর তিনি এবং তার স্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে সেখানে কাটতেন এবং শুক্রবার ফজরের আযানের পর সেই স্থান ত্যাগ করতেন। এভাবে কয়েক সপ্তাহ পার হলো, কিন্তু রোগ নিরাময় হয় না। অবশেষে তিনি প্রায় হাল ছেড়ে দিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে শেষবারের মতো ঈদগাহে যাওয়ার পরিকল্পনা করলেন। দিনটি ছিল যথারীতি বৃহস্পতিবার। গভীর রাত, কিন্তু চন্দ্র স্নাত। যতদূর যা চোখ যায় শুধু ততদূর জনমানব শূন্য। তারা দুজন ঈদগাহে মাত্র পৌঁছালেন এবং জমিউদ্দিন মেম্বরের সামনে গিয়ে নামাজে দাঁড়ালেন। তার স্ত্রী অজু করতে গেলেন ঈদগাহের মেম্বরের সামনে গিয়ে নামাজ দাঁড়ালেন এবং তার স্ত্রী অজু করতে গেলেন ঈদগাহের অদূরের নলকূপটিতে। অজু শেষ করে তিনি ঈদগাহের দিকে যাচ্ছিলেন। যখন ঈদগাহের মূল ফটক পার হচ্ছিলেন তখন তার চোখ পড়ল ঈদগাহের মেম্বরের দিকে, এবং যেখানে তার স্বামী নামাজ পড়ছিল। ওদিকে তাকিয়ে তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন কাফনের মতো সাদা কাপড়ে মোড়ানো স্বাভাবিকের থেকে অনেক লম্বা কিছু লোক তার স্বামীকে শুইয়ে দিয়ে তার পেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি সবকিছু বের করছে। এই বিভৎস দৃশ্য, ভয়াবহ দৃশ্য দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তৎক্ষণাৎ জ্ঞান হারালেন
এদিকে ভোরে জমিউদ্দিন নিজেকে আবিষ্কার করলেন তার বোনের বাড়ির বারান্দায়। তার পেটে একটি ব্যান্ডেজ। কে বা কারা এখানে নিয়ে এসেছে তিনি তা জানেন না। তাকে ঘিরে তার বোন, ভগ্নিপতি সহ আরো কিছু প্রতিবেশী জড়ো হয়েছে। তিনি এখানে কিভাবে আসলেন জানতে চাইলে তিনি আগের সব কথা খুলে বললেন। তিনি বললেন, যখন তিনি নামাজ পড়ছিলেন তখন পেছন থেকে কে যেন তার ঘাড়ে আঘাত করে এবং তারপর তার আর কিছু মনে নেই। তার স্ত্রী খোঁজ করা হলে তাকে ঈদগাহে বেহুশ অবস্থায় পাওয়া যায়। পরে স্ত্রী পুরো ঘটনা খুলে বলেন। এই ঘটনার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। জমিরুদ্দিন বুঝতে পারেন ওই অদ্ভুত লোকগুলো তাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল এবং সম্ভবত তারাই তাকে তার বোনের বাড়ির বারান্দায় রেখে দিয়েছিল। এরপর থেকে সেখানকার লোকজনের মনে বিশ্বাস জন্মায় যে ওই ঈদগাহ সম্পর্কে। তারপর থেকে প্রচুর লোক সমাগম হয় দুই ঈদে। আমার ঘটনা এখানে শেষ নয়, এবার আসি ওই ঈদগাহকে ঘিরে আমার ছোট ভাইয়ের নিজের অভিজ্ঞতার। এবং ওর বয়স তখন প্রায় 11। আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা এটি। ও একটা শারীরিক সমস্যার দরুন পরিবারের থেকে ওই ঈদগাহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অনেক রাতে তার ওর মা, বোন ও ভাই তাকে সঙ্গে নিয়ে ভ্যানে করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় আধা ঘন্টা পর তারা সেখানে পৌঁছায়। ঈদগাহের গেট দিয়ে যখন ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই গেটের পাশের সেই বটগাছের নিচ থেকে 3 জন মহিলা তাদেরকে উচ্চস্বরে সালাম দেয়। তারা চমকে উঠল এবং ভয় জড়িত কণ্ঠে সালামের উত্তর দিল। বটগাছের নিচটা অন্ধকারের ঠাসা, তারা ভাবতেও পারেনি যে ওখানে কেউ সালাম দিতে পারে। দূর থেকে অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল না, সম্ভবত তারা বোরকা পরিহিত ছিল। একটু দূর থেকে ওদের সাথে ওদের কিছুটা আলাপচারিতা হলো। তারা জানালো তারা পাশের গ্রাম মালিডাঙ্গা থেকে এসেছে। কথা শেষ করে ওরা ঈদগাহে প্রবেশ করে নামাজ পড়তে লাগলো। এক পর্যায়ে ওই 3 মহিলাকে নামাজের আদায়ের জন্য আহ্বান করলে তারা অন্ধকারের ভেতর থেকে জানালো তাদের নামাজ পড়া শেষ। মহিলাগুলো তাদের সামনে না আসতে চাওয়াতে তাদের সন্দেহ বাড়তে লাগলো। তারপর দুদলের মধ্যে বাক্য বিনিময় হলো না। এদিকে নামাজ, তসবিহ, তাহলিল চলছে, ওইদিকে বটগাছের নিচ থেকে গুনগুন শব্দে জিকিরের আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ পর ফজরের আজান। এবার প্রস্থানের পালা। সবকিছু গুছিয়ে যখন ওরা চলে যাবে তখন দেখলো ঈদগাহের পশ্চিম পাশের গেটে কালো রঙের বোরকা পরা 3 জন মহিলা দাঁড়িয়ে। তারাও বোধহয় চলে যাবে। চোখের পলক পড়তে না পড়তে হঠাৎ ওরা দেখলো যে মহিলাগুলো আর সেখানে নেই, তারা গায়েব। মুহূর্তের মধ্যে মহিলাগুলো অদৃশ্য হয়ে যাওয়াতে ওরা নিশ্চিত হলো তারা কোনো মানুষ ছিল না। মহিলাগুলো যেখানে দাঁড়িয়েছিল সেখানেও আশেপাশে খুঁজে দেখা গেল যে কিন্তু ওদের কোথাও হদিস মিলল না। শুধু তাই নয়, বাড়ি ফেরার পথে বিলের মধ্যে যে তাল গাছের মাথায় ওরা দাও দাও করে আগুন জ্বলতে দেখলো। অবশ্য ওই 3 মহিলা বা আগুন ওদের কোনো ক্ষতি করেনি। পথমধ্যে ওদের আর কোনো সমস্যা হয়নি, ওরা নিরাপদে বাড়ি ফিরল। তবে দুর্ভাগ্যজনকভাবে তার শারীরিক সমস্যার সমাধান হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার আজকের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং তিনি বলছেন যে মোবাইল নাম্বারটির বিষয়টি আপনাকে আগে অবগত করেছে, আশা করছি সেটা আপনার চোখ এড়ায়নি। দূরত্ব এবং ব্যস্ততার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব নয়। আপনাকে ও ভূত এফএমের সকলে ধন্যবাদ জানাই এবং এই ঘটনার সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি আপনাকে আশ্বস্ত করছি ঘটনাটি কোনো জায়গা থেকে কপি করা হয়নি। অতএব এ নিয়ে আপনাকে কোনো বিপদে পড়তে হবে না, কথা দিলাম। এর দায়ভার আমি নিলাম এবং প্রয়োজনে ফোন দিতে পারেন। ঘটনাটা আমার নিজের ছোট ভাইয়ের মুখ থেকে শোনা এবং আমার নিজের লেখা। আমার এই ভাইয়ের নামটা উনি অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক, সুতরাং নামটা আমি বললাম না, এখানে দেখতে পাচ্ছি। এবং সমস্ত ঠিকানা সবকিছু তারপরে দেয়া হয়েছে এবং তিনি বলেন অনুমতি না থাকায় আপাতত ওর ফোন নাম্বার দিতে পারছি না, কারণ আপনার ইমেলটি আমি এইমাত্র দেখলাম। এই হচ্ছে ঘটনা। এবং আমরা এখন যেটা হয়েছে যে ম্যাক্সিমাম ইমেল পাওয়ার পরে আমরা আবার চেক করি সেকেন্ড টাইম যে এটা আপনি কোথা থেকে পেয়েছেন, কি অবস্থা। সেই খোঁজ খবরের জন্য তিনি আবার ফিরতি ইমেইলে আমাদেরকে এই সমস্ত ঘটনাগুলো জানিয়েছিলেন। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো একটু পরেই। সুতরাং আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না এবং ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায় এবং আমাদের সঙ্গে আরো একজন জয়েন করেছেন। গত উইকে উনি এসেছিলেন, একটা মাত্র ঘটনা শোনানোর সময় পেয়েছিলেন। আজকে আরো একটা ঘটনা তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন। তিনি একটা ইউনিভার্সিটিতে পড়তেন, যে ইউনিভার্সিটিটা চিটাগংয়ে, এবং সেই ইউনিভার্সিটিতে নানান ধরনের ঘটনা আছে তার সাথে তার জীবনে জড়িয়ে, এবং তিনি সেই ঘটনাগুলো শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নুরুদ্দিন সোহাগ। আমি এসেছি পুরান ঢাকার আমানিটোলা থেকে। আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা, তো আমি কয়েকটা ঘটনা একটু পরপর শেয়ার করব, ছোট ছোট। প্রথমে যে ঘটনাটি শেয়ার করতেছি সেটা হচ্ছে 2010 সালের ঘটনা। তখন সম্ভবত বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল।
ওই দিন সন্ধ্যা থেকে আমাদের শাহ আমানত হলের বাইরে ওই হলটা অনেক বড়, কিন্তু এর বাইরে একটা এক্সটেনশন হল করা হয়েছে। তো এক্সটেনশনে থাকতেন ইমরুল ভাই, মানে বি6 রুমে ইমরুল ভাই, রাজু, ফয়েজ, তারপর মহিউদ্দিন, মুমিনুল, এরকম 5-6 জন থাকতেন। তো সন্ধ্যার দিকে ইমরুল ভাই বাথরুমে কাপড় কাচতে ছিল, তখন থেকে উনি একটা মানে কেমন যেন কিছু আঁচ করতে পেরেছে, মানে একটা থমথমে পরিবেশ, মানে একটু ভয় ভয় লাগতেছিল। আর ওই সময় আমাদের হল স্টুডেন্ট কম ছিল, মানে অনেকে ছুটিতে বাড়ি চলে গেছিল। তো রাত্রে খেলা দেখে উনি রুমে ফিরে নামাজ পড়ে শুয়েছেন, এটা আনুমানিক রাত 3টার দিকে হবে। তো ঘুমের ভিতরে হঠাৎ উনি খুব জোরে চিৎকার করে, মানে এমন সাউন্ড করছে যে ওই ওই ওই, মানে হই হই করে, মানে জোরে চিল্লানি দিয়ে বের হয়ে যায়। তো রুমটা আটকানো ছিল, কিন্তু উনি কিভাবে বের হয়েছে নিজেও জানে না, মানে জোরে ধাক্কা মেরে হয়তো দরজাটা ভেঙেই বের হয়ে গেছে। তো ওনার সাথে মানে এরকম চিৎকার শুনে রুমে যারা ছিল তারাও ভয় পেয়ে যায়, তারাও ওনার পেছন পেছন বের হয়। তো ওই এক্সটেনশনের পশ্চিম দিকে ছিল পাহাড়, মানে হলের পশ্চিম দিকে। তো পাহাড়ের আগে আবার বড় ওয়াল করা আছে। তো উনি ওয়ালের কাছে গিয়ে মানে কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে থেমে যায়। তো ওনার পেছন পেছন ওই মহিউদ্দিন, রাজু, মুমিনুল সবাই দৌড়ে যায়। তো সবাই ওনাকে ধরে, কি ব্যাপার হয়েছে। তারপরে মানে স্থির হয়ে বসার পরে দেখে যে ওই ইমরুল ভাইয়ের হাতে, তারপর রাজুর হাতে, মহিউদ্দিনের হাতে বড় বড় খামসানোর দাগ, মনে হয় সে কেউ আঁচড় মেরেছে এরকম। তো উনি বলতেছিল যে উনি দেখছিল যে হঠাৎ মানে পুরো বিল্ডিংটা ভেঙে ওনার গায়ের উপর পড়তেছিল, এরকম পড়তেছে। এই জন্য উনি ভয়ে চিৎকার করে বের হয়ে গেছে। কিন্তু উনি হয়তো আরো ভয়ঙ্কর কিছু দেখছে, এটা ওনাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি হয়তো পার্সোনাল কোনো কারণে এটা শেয়ার করেনি, বলতে চায়নি। এই হচ্ছে একটা স্টোরি। আর রাসেল ভাই আরেকটা স্টোরি হচ্ছে, মানে এটা আমি আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। একদিন রাত 1টার সময় আমি হলে ঢুকি। তো আমাদের ফার্স্ট হচ্ছে হলের 2টা ব্লক, জোর ব্লক, বিজোর ব্লক। জোর ব্লক শুরুতে, এটা ঢুকে টিভি রুমের সামনে দিয়ে একটু আগালেই সামনে কর্নারে রিডিং রুম আছে। তো রিডিং রুমটা নর্মালি রাত 10টায় বন্ধ হয়ে যায়। ওখানে যে দায়িত্ব পালন করে তার নাম সগির ভাই। তো 10টার পরে রিডিং রুমটা অফ থাকে। তো তখন আমি দেখি যে রিডিং রুমের ভিতরে কেউ একজন বই নিয়ে পড়তেছে। তো আমার হঠাৎ কৌতূহল জাগলো যে এত রাত্রে রিডিং রুমে কে, তো রুমটা কি খোলা। তো আমি ওই রুমের দরজার সামনে গিয়ে দেখলাম যে না, বাইরে থেকে তালা মারা। তো ভালো করে লক্ষ্য দেখলাম যে লোকটা চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু সে হাঁটতেছে, সেলফ থেকে বই নিচ্ছে, আবার পড়তেছে। ভাবলাম যে কেউ কি ভিতরে থেকে গেল কিনা। তো আমি একটু হালকা ভয় পেয়ে যাই। তারপর আমি আমার রুমের দিকে চলে যাই। আমার রুম নাম্বার ছিল 111, এর পাশেই ছিল 113। তো ওখান থেকে আমার এই ডিপার্টমেন্টের ছোট ভাই খালেদকে ডাকি, এবং 101 থেকে আলভি এবং শিবাকে ডাকি। ওদেরকে আমি ডেকে এনে শেয়ার করি যে এরকম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি, তোমরা আসো দেখো, এখন হয়তো থাকতে পারে। তো ওরা আসলো আস্তে আস্তে, এসে দেখে যে ওরকম একটা ছায়ার মতো কিছু হাঁটতেছে, পড়তেছে। তো আমরা একটু কৌতূহলবশত ওই বাইরে লাইট জ্বালানো, কিন্তু ভিতরে একটু রুমটা অন্ধকার, রুমের ভিতরে লাইটটা অফ। তারপরে বাইরে থেকে লাইট মেরে দেখি কিছুই নাই। তো আমার একটু এটা নিয়ে একটু হলে আমার একটু রটনা রটে যে এই হলে তো এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, এরকম কিছু হবে আর কি। আর এরপরে আমি 111তে থাকাকালীন একদিন হঠাৎ দেখি, তো এই হলে এরকম অদ্ভুত ঘটনা ঘটার কারণে নর্মালি আমি একটু নিজেকে আগে মানে প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকতাম। রাত্রে কোনো বাথরুমে গেলে বা বাইরে বের হলে আমি দোয়া কালাম পড়ে বের হইতাম, যাতে এরকম খারাপ কিছু এক্সপিরিয়েন্স না করি। ভয় পেলে হঠাৎ অনেক কিছু হয়ে যেতে পারে আর কি। তো একদিন হঠাৎ রুমে আমি একা বসা, আমার রুমের দরজা আটকানো, দেখি বড় সাইজের একটা কুকুর, মানে শিকার ধরার জন্য যেভাবে দৌড়ে আসে, মানে হা হা করে এভাবে দৌড়ে আসলো রুমের ভিতরে। তো আমি একটু ভয় পেয়ে থমকে যাই, মানে দোয়াদের উপরে একটু ধাতস্থ হই। দেখি রুমের ভিতরে কুকুর কিভাবে আসে। তো ভাবলাম যে এরকম কিছু হতে পারে আর কি। রাসেল ভাই সর্বশেষ আমি মাস্টার্সের পরীক্ষার 2 মাস আগে আমি ওই জোরগুলোকে 4তলা সিঙ্গেল রুমে যাই। তো এই ঘটনাটা আমি ভার্সিটিতে ওই সময় কারোর সাথে শেয়ার করিনি, এই জন্য যে আমার সিঙ্গেল রুমে আমার আর কয়েক বন্ধু এসে আমরা গ্রুপ স্টাডি করতাম, সিঙ্গেল রুমে একটু পড়ার নিরিবিলি পরিবেশ থাকতো। তো এটা বললে হয়তো ওরা ভয়ের রুমে আসবে না, জন্য ওদের কাছেও শেয়ার করিনি। আমি ফার্স্ট টাইম অনলাইনে শেয়ার করছি। তো আমি একদিন রাত্রে পড়াশোনা করে বাতি অফ করে শুয়েছি। আমার মাথার দিকে হচ্ছে দরজা, এটা দক্ষিণ দিক, আর উত্তর দিকে হচ্ছে
জানালা ওখান থেকে খোলা, ওই বিজোড় ব্লকের ছাদ দেখা যায়, আকাশও দেখা যায়। তো অনেকেই বলে যে সিঙ্গেল রুমে থাকাটা একটু ভয়ঙ্কর, অনেকে এরকম এক্সপিরিয়েন্স করছে, এবং গত সপ্তাহে আশরাফ ভাই কিছু ঘটনা বলে গেছে, আপনাকে শেয়ার করছে এরকম। তো আমার পাশের রুমে আরেকটা ছেলে থাকতো, ওই সঙ্গত কারণে তার নাম বলবো না। তো একটু উইয়ার্ড প্রকৃতির ছিল ও, মানে দিনের বেলা কয়েকবার গোসল করতো, হঠাৎ রাতেও দেখি যে গোসল টোসল করে, মানে হই হুল্লোড় করে মানে গোসল করে আসছে। এরকম মনে হচ্ছে যে ওর সাথে কিরকম এরকম কিছু হতে পারে। রাত্রে আমি মাঝে মাঝে ঘুমিয়ে মানে আমার রুম থেকে শুনতাম, যেহেতু পাশের রুমে ছিল, যে ও হয়তো কোনো কিছু দ্বারা ডিস্টার্ব হচ্ছে, এবং গোঙানি শব্দ করছে, তারপরে হচ্ছে একটু ভয়ঙ্কর কিছু আর কি। তো আমি ওকে সরাসরি এরকম কিছু জিজ্ঞেস করি না, বাবা কি মাইন্ড টাইন করে কিনা। তো হঠাৎ একদিন আমি যখন লাইট অফ করে ঘুমালাম, তো আমার মাথার কাছে দেখি একটা হাত। আমি হাত আসলো থেকে একটু ভয় পেয়ে যাই, হাত দেখে থেকে যে বাচ্চাদের হাতের মতো আর কি। হ্যাঁ, তো হাতটা সরাই দেয়, বাচ্চাদের হাত, ছোট হ্যাঁ, বাচ্চার হাত। ছোট বাচ্চার হাতের মতো। আচ্ছা, হ্যাঁ, একটু ভয় লাগে। তো এরপরে কিছুক্ষণ পরে একটু আবার ঘুমিয়ে যাই, যখন চোখের পাতা একেবারে বুঝে আসে, তখনই দেখি সে আমার বুকের উপর চেপে বসছে। হ্যাঁ, এখন ওর বাচ্চার আকৃতি নেই, কালো কিছু একটা, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না। রাসেল ভাই আমার কোমরের একদিকে চাপ দেয়, কিন্তু ওই চাপটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমার পুরো শরীর অবশ। হ্যাঁ, মানে আমি কথা বলতে পারতেছি না, হাত পা কিছু নাড়াতে পারছি না। তো আমি মানে মনে মনে ওই আল্লাহ সাহায্য চাচ্ছিলাম যে আল্লাহ এটা খারাপ কিছু হলে আমাকে বাঁচাবো আর কি। তো আমার যেহেতু মাথার উত্তর মানে দক্ষিণ দিকে দরজাটা ছিল, আমি চাচ্ছিলাম যে দরজাটা কোনোভাবে হাত দিয়ে ধরা যায় কিনা, সিটকিংটা খুললে হয়তো কাউকে চিৎকার দিয়ে দেখা যাবে, কিন্তু তো আমার কথা বলতে পারছিলাম না। তো এরকম দোয়া-দরুদ পড়ছিলাম। তো এরকম প্রায় 10-15 মিনিট হয়ে যাবে। তো আমি প্রচন্ড ঘেমে যাই। ঘেমে যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমি আয়াতুল কুরসি মুখস্থ ছিল, এটাও পড়লাম। তো সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কয়েকবার পড়ে দেখি যে আমার বাম পাটা একটু ফ্রি হয়েছে, মনে হয় বাম পাটা নাড়াতে পারছি। তো মানে আমি একটু সাহস সঞ্চয় করলাম, যা হোক এটার সাথে মানে বাঁচা মারার লড়াই যা হয় হোক, অন্তত বাঁচার চেষ্টা করতে হবে। আমি জোরে ওকে কিক করি, তো মানে বডিতে হয়তো বুকের মাঝখানে মনে হয় ওই লোকটা, মানে যেটা ওই যে ছায়ার মতো যেটা পরে, ধূপ করে একটা শব্দ হয়। ওই আমার পায়ের দিকে ছিল লকারে প্রচন্ড আকারে একটা শব্দ হয়। তো তারপরে খেয়াল করে দেখলাম যে একটা বাচ্চার ডেড বডির মতো পড়া। হ্যাঁ, ভয়ঙ্কর চেহারা একবার। রুমের মধ্যে? হ্যাঁ, আপনার সেই হোস্টেলের রুমের মধ্যে? আমার রুমের মধ্যে বাচ্চা ডেড বডি পড়া। এটা থেকে আমি আরো ভয় পেয়ে যাই। তো তারপরে আমি উঠে বিছানা থেকে একটু আধা শোয়া অবস্থায় আমি লাইটটা আমার বেডশিটটা আমি জ্বালানোর পরে ওদিকে যখন মাথা ঘুরেছি, জ্বালানোর পরে কিছুই দেখি না। তো মানে ঘটনা আমি এখনো মনে করলাম, আমার এখনো ভয় লাগে। খুবই খুবই অদ্ভুত টাইপের ঘটনা, এবং আপনি নিজের চোখে দেখছেন যে বাচ্চাটা একদম নিচে মরে পড়ে আছে। হ্যাঁ, ও মাই গড। তো তারপরে আমি অনেকক্ষণ মানে হার্টবিটটা বেড়ে যায়, আর ঘেমে গেছিলাম। এখনো বাচ্চা হার্টবিট দেখে মনে হচ্ছে। তারপরে আমার রুমে যে বোতলে পানি ছিল, ওটাতে নাক মুখে ছিটিয়ে দিই। তো উজু টুজু করে আমি ওই সময় কোরআন তিলাওয়াত করে জিন টিন এবং খারাপ কিছু থাকে। আপনি কি ওইদিকে তাকিয়েছিলেন যেখানে ডেড বডিটা ছিল, ওইদিকে তাকিয়েছিলেন? তারপর লাইট জ্বালাই, তারপর আমার পাশে টেবিল ছিল, তো ওখান থেকে কোরআন শরীফ বের করে উজু করে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে লাইট জ্বালিয়ে সারাই তার ঘুম হয় নাই প্রায়। তখন তো লাইট জ্বালানোর পর কি দেখলেন? ডেড বডিটা পেয়েছিলেন? না, লাইট জ্বালানোর পর ডেড বডিটা নাই, কিন্তু ওই আমার লকারটা ফাঁকা, মানে লকারটা ছিল চাপানো, তালা মারা ছিল না, লকারটা ফাঁকা, এবং লকারের পাশে আরেকটা ছোট টেবিল ছিল যেখানে অনেকগুলো বই রাখা হতো। হল লাইফের অনেক মানে দেখেছে নির্ধারিত টেবিলের বাইরে এক্সট্রা কিছু টেবিল রাখতাম আমরা বই টই রাখার জন্য। তো বই টই কিছু এলোমেলো পড়ে আছে, কিন্তু ওই ডেড বডিটা খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে কি হলো, তো ভয় পেয়ে যাই। তারপরে এটা অন্য কারোর সাথে শেয়ার করি না, যেহেতু আমার সামনে পরীক্ষা, আমার রুমে গ্রুপে স্টোরি চলে, যে ওরা যদি না আসে ভয়ে আমি এই রুমে উইয়ার্ড কিছু। তো আজকে আমি এটা অনেক শেয়ার করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিছু SMS পড়বো এবার, এবং আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আমরা আমাদের এখানে নতুন আরেকজন অতিথি আছেন, তার ঘটনা শুনি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপর আপনার ঘটনাটা শুনবো আমরা। ডিয়ার লিসেনার্স, আমি এফকে ফুয়াদ, ভূতের গলি থেকে। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সাথে, সেটি আমার এক দুলা ভাই, তামিম ভাই, তার কাছ থেকে শোনা। এটা তার খালুর সাথে ঘটেছিল 1971 সালে। তিনি ডিফেন্সে ছিল, ওনার খালু। তখন মুক্তি বাহিনীর মধ্যে তার অনেক ভালো একটা ইয়া ছিল, যে তিনি কমান্ডার পোস্টে ছিলেন। আর তখন ওনার সাথে যখন ঘটনাটা ঘটেছিল,
তখন মুক্তিযুদ্ধ প্রায় শেষ, আর আশেপাশে শুধু লাশ আর লাশ। সো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সো যেহেতু খুব উনি একটা ভালো লিডে ছিল মুক্তিবাহিনীর, ধরে নিয়ে যাওয়ার পরে যখন উনি কোনো না কোনো ভাবে অনেক রাতের দিকে 2টা-2:30টার দিকে রাত্রে মানে সেখান থেকে তাদের ওই পশ্চিম পাকিস্তানিদের থেকে পালাতে সক্ষম হয়। সে সেখান থেকে পালিয়ে, এবং সেই অঞ্চলটা ছিল হচ্ছে ফরিদপুর জেলায়। ফরিদপুরে সে তার বাড়ির দিকে আসার জন্য চেষ্টা করে, এবং তার তো মানে সোজা যে রাস্তা সেটা সে ইউজ করতে পারবে না, কজ সব সময় পাকিস্তানিরা টহল দিচ্ছে। তাই তাকে অনেক অনেক গ্রাম, তারপর অনেক মাটির পথ, তারপর তাকে অনেক কাদামাটি পার হয়ে তার বাসায় মানে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। সো সে হাঁটছিল এবং সে অনেক সাহসী ছিল, যেহেতু সে ডিফেন্সে ছিল। তারপরে সে আসছিল দেন তার একটা কাদামাটির একটা পথে তার আসতে হয়েছে। সেখানে সে নামলো, নেমে দেখছে যে আশেপাশে, আর এছাড়াও সে অনেক আগে থেকে অবজার্ভ করছিল যে শুধু লাশের গন্ধ পচা পচা, এবং আশেপাশে শুধু লাশ পড়া, গুলি করা, মেরে ফেলে দিয়েছে আর কি। দেন সে আসছিল এবং আসার পরে সে লক্ষ্য করছিল যে পিছন থেকে কাদা পানিতে কেউ ছমছম করে হাঁটছে। সে একবার দাঁড়িয়ে এবং পিছনে দেখে যে কেউ নাই। তারপরে সে যখন কাদা পায়ের পথটা শেষ করে যখন উঠতে যাবে, তখনই সে দেখে যে তার ডান পাটা কে জানে আঁকড়ে ধরেছে, হাত দিয়ে আঁকড়ে ধরেছে। দেন সে অনেক চেষ্টা করেছে ছুটার জন্য, অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করলো, 4-5 মিনিট তো চলে গেছে। আর সে অনেক মানে হেলদি ছিল এবং সে অনেক ফিটনেস ছিল তার, সে তাও সেখান থেকে ছুটতে পারেনি। তখন সে অনেক জোরাজুরির পরে কোনো না, আর সে লক্ষ্য করছিল যে তার পাটা মানে হাত টাইপের কিছু একটা দেয়া খুব জোরে আঁকড়ে ধরে আছে। সে সেখান থেকে উঠলো, এবং উঠার পরে সে দৌড় দেওয়ার পরে দেখলো যে তার পিছনে আবার সেই মানে ভিজা ভিজা পায়ে কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে। তারপরে কি হলো, সে পিছনে তাকালো, তারপরে দেখো কেউ নাই। তারপর সে মানে খুবই মানে ভয় পেয়ে গেল। সে একটা দৌড় দিল খুব জোরে। সে দেখলো যে তারপরে সে যে স্পিডে দৌড়াচ্ছে সেই স্পিডে পিছন থেকে একজন দৌড়াচ্ছে। সে তখন বুঝতে পারলো যে সে তখন যদি দাঁড়ায় সে সেখানেই শেষ, সে ডেথ হয়ে যাবে। সে দৌড়া দেখে যে খুব মানে লম্বা একটা গাছ আছে, দৌড়ে সে গাছে যেয়ে উঠলো। কজ যদি কোনো বিড়াল হয় বা কুকুর হয় বা শিয়াল হয় তাহলে গাছে অ্যাটলিস্ট উঠতে পারবে না। সে দৌড়া যায়, গাছে উঠছে, উঠার পরে অনেক উপরে সে মগডালে উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মানে অনেকক্ষণ পরে নিঃশ্বাস নিয়ে সে মনে করছে সে বেঁচে গেছে। সে পিছনে দেখে যে পিছনে ফেরার সাথে সাথে দেখে যে পিছনের ডালে খুব বিভৎস একটা চেহারা নিয়ে একটা মানুষ বসে আছে, এবং মানে মানুষ আকৃতির কিছু একটা বসে আছে, এবং তার জিভটা এতটাই লম্বা, সে কমপক্ষে মাটির থেকে 2-3 তলা উপরে ছিল, যে ডালটাতে বসা ছিল। সেই তার জিভটা মানে মানে যে জিনিসটাকে সে দেখেছিল তার জিভটা একদম মানে মাটি ছুঁয়ে আছে। সে সাথে সাথে সেখানে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার হাইটটা মানে গাছের হাইটটা অনেক বেশি ছিল। পরের দিন সকালে মুসল্লি বা গ্রামের লোকজন এসে তাকে ধরে, এবং ধরে দেখে যে তার অবস্থা খুবই খারাপ, মাথাটা ফেটে গেছে। তারপরে তার মানে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। গ্রামবাসীদের খুব চেষ্টায় সে সুস্থ হয়ে ওঠে। ওঠার পরে সে প্রায় 1.5 মাস 2 মাসের মতন কোনো কথা বলতে পারে না, কোমার মতন হয়েছিল। তারপরে যখন সে রিকভারিতে আসে, তারপরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, আপনি অ্যাকচুয়ালি এটা কি আপনাদেরকে পাকিস্তানিরা মেরে এরকম করছে না কিভাবে হলো কাহিনীটা। সে তখন কাহিনীটা সবাইকে খুলে বলল যে এভাবে তার কাহিনীটা হয়েছে। এবং তারপরে সে ওইখান থেকে পড়ার পর, যেহেতু অনেক হাইট থেকে পড়েছিল, তার এক হাত এবং এক পা প্যারালাইজ ছিল, সে পরে 1974 সালের দিকে সে মারা যায়। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আর যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি ঘটনায়। এই মুহূর্তে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন লিটন ভাই। এর আগেও তিনি 2বার এসেছেন ভূতফিল্মে, আজকে 3য়বারের মতো, এবং তিনি তার রিসেন্টলি একটা সংগ্রহ করা ঘটনা তিনি আজকে শেয়ার করবেন। লিটন ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূতফিল্মে, এবং আপনার ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। হ্যালো, আমি হাসান মোর্শেদ, আমি মিরপুর শেয়ারপাড়া থেকে বলছি। জি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার একজন বেস্ট ফ্রেন্ড, ওর বাবার কাছ থেকে ঘটনাটা আমি শুনেছি। তো এর আগে যখন আমি 2বার ভূত এফএমে আসছিলাম, তো আমার ওই ঘটনাগুলো ওরা শুনেছে ভূত এফএমে। তো আমি বেশ কয়েকদিন আগে আমি আমার ওই ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তো ফ্রেন্ডের বাড়ির সবার সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, ওর বাবা মা ভাই বোন সবাই আমরা খুব ফ্রেন্ডলি। তো ওর বাবা আমাকে বললো যে তুমি তো সবসময় ভূত এফএমে যাও, তো আমার একটা ঘটনা আছে, তুমি এটা
যদি পারো ওখানে গিয়ে শেয়ার করো। তো আমি ওই আঙ্কেলের কাছ থেকে পুরো ঘটনাটা শুনি, শোনার পরে আমি এখানে আসি এটা শেয়ার করার জন্য। তো আঙ্কেল যেভাবে ঘটনা বলেছে ঠিক আমি আমার মতো করে সেই ঘটনাটা শেয়ার করছি। জি প্লিজ। এই ঘটনা হলো, এটা স্বাধীনতা যুদ্ধের পরে 1972-73 সালের দিকের ঘটনা। তখন আঙ্কেলরা থাকতো ভাসানট্যাক নামে একটা এলাকা, ও সেই ভাসানট্যাকে থাকতো। তো আঙ্কেলদের একটা ছিল, দোকান ছিল ভাসানট্যাক বাজারে। তো সেই দোকানটা ছিল চার দোকান। তো এই ঘটনাটা যখন শুরু হয় তখন ছিল শীতের শেষ হয়ে গরমের শুরু ঘটনা। যাই হোক, আঙ্কেলেদের যে দোকানটা, সেই দোকানটা সকালবেলা আঙ্কেলের বাবা গিয়ে ওই দোকানটা খুলে চাটা বিক্রি করে দুপুরবেলা বন্ধ করে চলে যেত, এবং বিকেলবেলা আঙ্কেল এসে দোকানটা খুলে চাটা বিক্রি করে উনি আবার চলে যেতেন। যাই হোক, যখন ঘটনা শুরু হলো তখন আমি আমার মতো করে বলছি। এটা হচ্ছে, তো একদিন ওখানে চা বিক্রি করতে করতে অনেক সময় পার হয়ে যায়। পার হওয়ার পরে তখন উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা কি 10টা বাজে। তো উনি দোকানটা বন্ধ করে হারিকেনটা নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 ওনাদের বাড়িতে যাওয়ার পথে ওখানে একটা অনেক বড় বাঁশবাগান, সেই বাঁশবাগানটা পার হওয়ার পরে ওখানে একটা বিল আসে। সে বিলটা পার হওয়ার পর 1-1.5 মিনিট হাঁটার পর তারপর তাদের বাড়িটা। তো উনি তখন, আর ওই বিলের ঘটনাটা হচ্ছে কি, ওটা বর্ষাকালে পানিতে ভরে যায়, আর যখন শীতের শুরু হয় তখন বিলটা শুকিয়ে যায়। তো ওখানকার লোকজন তখন ওই শীত মৌসুমে ওখানে কৃষিকাজ করে। যাই হোক, আঙ্কেল হারিকেনটা নিয়ে হাঁটতে 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 যখন ওই বাঁশবাগানের ভিতরে ঢুকে পড়লো, হঠাৎ সে কেমন যেন একটা ভয় লক্ষ্য করলো। তো সে ফিল করছে যে তাকে পিছন দিক থেকে কেউ দেখছে, বা ওই গাছ থেকে কেউ তাকে লক্ষ্য করছে। সে ভীষণ ভয় পাচ্ছে, সামনে সামনে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ সে দেখলো যে সে যে দিক দিয়ে যাচ্ছে, সে তার চলার পথের রাস্তার সামনে একটা বিশাল বড় কুকুর, কালো রঙের, তার সামনে পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সে কুকুরটাকে দেখে একটু প্রথমে ভয় পেয়ে গেল। কুকুরটার সাইজটা ছিল একটু আকারে অনেক বড়, এবং কুকুরের চোখগুলো আগুনের মতো করে জল করে জ্বলছিল। সে ভীষণ ভয় পেল। সে চিন্তা করলো যে কুকুরটাকে এখান থেকে সরাতে হবে। সে কি করলো, সে আশেপাশে তাকে ইট বা হারিকেন নিয়ে আলো দিয়ে ইট অথবা কোনো গাছের ডালটাল খুঁজে আরম্ভ করলো, কিন্তু এগুলো সে পেল না। তখন সে কি করলো, হারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে সে কুকুরটাকে সরানোর জন্য সামনে হারিকেনটা ধরে বললো, সর সর সর। তার এই শব্দে কুকুরটা একটু দূরে গিয়ে দাঁড়ালো। তখন সে সামনের দিকে হেঁটে 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 সে যখন বাঁধ ছোপটা পার হয়ে বিলের দিকে নামবে, তখন সে লক্ষ্য করলো পিছন দিক দিয়ে অনেকগুলো কুকুরের ঘ্যাও 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 শব্দ। সেই শব্দগুলো শুনে খুব প্রচন্ড ভয় পেয়ে গেল, এবং এমন ভয় পেল যে তার সমস্ত শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। সে পিছনে তাকিয়ে কি করবে, সামনের দিকে সে হারিকেন নিয়ে দৌড়ানোর চেষ্টা করলো। কি সেই বিলের মধ্যে আইল দিয়ে কিছুক্ষণ দৌড়ানোর পরে সে লক্ষ্য করলো তার হারিকেনে আলো নিভে গেছে। সে বুঝতে পারল না যে কখন তার হারিকেনে আলোটা নিভে গেছে। সে যখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ সে লক্ষ্য করলো দূরে একটা ওই বিলের আইলের মাঝখানে একটা ছোট্ট কি যেন দেখা যাচ্ছে বড়। সে একটু কাছে গিয়ে দেখলো যে ওখানে কে যেন একটা কুড়ে ঘর করে রেখেছে আইলের তার চলার পথে। সে যখন বিকালবেলা এখান দিয়ে আসছিল, সে ওখানে কোনো কুড়ে ঘর বা এরকম কিছু দেখেনি, বা এত তাড়াতাড়ি এটা কে করবে, বা মানুষের চলার পথে এরকম কুড়ে ঘর কে করবে, সে এটা বুঝতে পারছে না। তো আস্তে আস্তে সে সামনের দিকে হেঁটে যাচ্ছে। হঠাৎ সে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছে। ওই কুড়ে ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসছে, এবং শব্দটা প্রচন্ড করুণ ভাবে আসছে। সে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং বাড়িটা থেকে যখন সে 10-15 গজ দূরে সে লক্ষ্য করলো বাড়িটার ভিতরে একটা ছোট্ট আলো জ্বলছে। সে আস্তে আস্তে বাড়িটার সামনে গিয়ে বলল যে বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু অনবরত সেই বাবুর কান্না আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে। তো সেই বাড়িটার কাছে গিয়ে সে দরজাটা একটু ফাঁক করলো। দরজাটা ছিল বেড়ার দরজা। একটু ফাঁক করে সে যে দৃশ্যটা দেখলো,
একটা অদ্ভুত দৃশ্য সেটা দেখলো যে সেই বাবুটা একটা মাটির মধ্যে শুয়ে খুব চিৎকার করে কান্না করছে। তার পাশে একটা কপি জ্বলানো, সেই কপিটার পাশে একটা মহিলা বসে আছে, সাদা কাপড় পরা মহিলা বসে আছে, তার পা গুলো সামনের দিকে দেওয়া, তার মাথাটা নিচু করে, এবং মহিলার চুলগুলো একদম তার চেহারাটা সব ঢাকানো চুল দিয়ে। তো সামনে গিয়ে সে বলছে যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সে যখন এই কথাটা বলেছে সে দেখলো যে মহিলাটা তার মাথাটা তুললো, তোলার পর হাত দিয়ে তার চুলগুলো সরানোর সাথে সাথে সে যে দৃশ্যটা সে লক্ষ্য করলো, মহিলার চেহারাটা পুরোপুরি সাদা বর্ণ এবং চোখগুলো একদম লাল জলজল করে জ্বলছে। সে এই দৃশ্য দেখার সাথে সাথেই সে এখানে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে এখানে সেন্স হারিয়ে পড়ে রইল। তো এরকম অনেক সময় পার হওয়ার পর তার বাসা থেকে তার বাবা, তার মা, তার চাচারা তাকে অনেক টেনশন চিন্তা পড়ে গেল যে এখনো সে বাড়িতে আসে না। তো তারা তাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে তারা তাকে আবিষ্কার করলো সে বাঁশবাগানের ভিতরে সে পড়ে আছে, সেন্সলেস পড়ে আছে। যখন তারা তাকে বাঁশবাগান থেকে নিয়ে এসে বাসা নিয়ে এসে সুস্থ করলো, তখন তার কাছ থেকে সে পুরো ঘটনাটা শুনলো এবং বললো যে তুমি তো বাঁশবাগানে পড়েছিলে, এই অবস্থা, আমরা ওখান থেকে নিয়ে আসি। তখন এই ঘটনা শোনার পর সে তার পুরো স্টোরিটা তার বাবাকে, চাচাকে, মাকে বলার পরে এবং সে তারা লক্ষ্য করলো যে তার বাবার দুই পায়ের গোড়ালিতে অনেক কাটার শব্দ, কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, হাতের মধ্যে কে যেন নখ দিয়ে আঁচড় দিয়েছে। তার সে বুঝতে পারলো যে তাকে ওই কুড়ে ঘর থেকে টেনে এসে বাঁশবাগানের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এর পরের দিন থেকে উনার প্রচন্ড জ্বর এরকম 7 দিন ছিল। থাকার পরে সে যখন সুস্থ হয়ে উঠলো, তো তার কয়েকদিন পর থেকে সে স্বপ্ন দেখা শুরু করলো। একটা মহিলা তাকে বাঁশবাগান থেকে বলছে যে তুই এখানে আস, তোকে আমি একটা জিনিস দিব, এবং তাকে এটাও বলছে যে তোকে আমি যে জিনিসটা বলছি এই জিনিসটা তুই কাউকে বলতে পারবি না, যদি বলিস তোর অনেক বিপদ হবে। তো এই স্বপ্নটা সে অনেক দিন দেখছে। দেখার পরে সে একদিন প্ল্যান করলো যে সেখানে যাবে রাত 12টার দিকে, এবং তাকে কিভাবে যেতে হবে সেটাও সে বলে দিয়েছে যে খালি পায়ে যেতে হবে, শুধুমাত্র একটা লুঙ্গি পরে, এবং তার পায়ে কিছু থাকবে না, শরীরের জামা থাকবে না। সে একদিন রাত 12টার দিকে সেখানে হাঁটতে হাঁটতে সে বাঁশবাগানের সামনে গিয়ে দেখে কি একটা অদ্ভুত দৃশ্য, ভয়ঙ্কর একটা বিশাল আকৃতির মানুষ, আগুনের মূর্তি, এক পা হচ্ছে বাঁশবাগানে আর একটা পা হচ্ছে বাইরের দিকে, তাকে ডাকছে এদিকে আয়, এদিকে আয়। সে এই দৃশ্য দেখে ভয় পেয়ে দৌড়াতে বাড়িতে এসে চিৎকার করে সে পড়ে যায়। তারপর বাড়ির সবাইকে সেই ঘটনাটা বলল। এরপর ওনার বাবা এবং ওনার চাচা, ওনার মা এরপর বললো যে ঠিক আছে, তুমি এরকম করে আর কখনো একা বের হয়েও না, যেহেতু এলাকাটা খুব নির্জন, এখানে জায়গাটাও ভালো না। তো এরপর থেকে উনি যখনই রাতের বেলা কোথায় গিয়েছেন, ওনার বাবা বা ওনার চাচা বা কারোর সাথে নিয়ে সে একা চলাফেরা করেছেন। এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাবো আর একটা ঘটনায় বলার জন্য। সো আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনার ঘটনা শুরু করবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আকাশ। আমি এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার অনার্স কমপ্লিট করা হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। তো সেই সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির একটি ঘটনা আমি বলবো। মূলত এই ঘটনাটি ঘটে আমি যে হলে ছিলাম, হুমায়ুন রশিদ হলে। তো সেখানে আমাদের এক বড় ভাই থাকতেন, এটা মূলত তারই ঘটনা। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। আমি তার কাছ থেকে শুনেছি এবং সেটি বলছি। আমার আর যে বড় ভাই ছিল, উনি অনেক মেধাবী ছিলেন এবং পড়াশোনা করতেন এবং সবাই তাকে ক্যাম্পাসে চিনতেন। এবং উনি উনি এক সময় দেখলাম যে জানতে পারলাম ওনার কাছ থেকে যে উনি একজনের সাথে ফোনে কথা বলতেন, তার নাম হচ্ছে পারুল, ওনার কাছ থেকে শোনা। তো এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে বলতে তাদের ভিতরে একটা ভালো ধরনের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা ফোনে কথা বলতে থাকে এবং ভালো ফ্রেন্ডশিপ হয় এবং কিছু চিঠিও আদান প্রদান হয়। তো বড় ভাই ক্যাম্পাসে অনেক পরিচিত মুখ থাকার কারণে টিচারদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, এজন্য টিচারদের ছেলে মেয়েদের পড়ানো তার সম্ভব হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাধারণত চাকরির পরীক্ষা দিতে বা জবের জন্য আমাদের সিলেট থেকে ঢাকায় আসতে হতো। তো বড় ভাই একদিন আর কি চাকরির পরীক্ষা দেওয়া দরকার ছিল ঢাকায়, তো উনি ঢাকা আসতে চেয়েছিলেন। তো আনফরচুনেটলি ওনার কাছে হঠাৎ করেই ডেট পড়ে যাওয়ায় ওনার কাছে আর কি টাকা ছিল না।
তো সেই পারুলের সঙ্গে যখন কথাবার্তা হয় তখন পারুল বলে যে ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে 600 টাকা বিকাশ করে দিচ্ছি। তো সে সময় বড় ভাই বললেন যেটা সম্ভব না, আমি কিভাবে তোমার কাছ থেকে টাকাটা নিব। তখন উনি বললেন যে, তখন যে পারুল বলল যে না সমস্যা নেই, তুমি যখন আমাদের দেখা হবে তখন তুমি আমার সামনাসামনি আমাকে টাকাটা ব্যাক করে দিও। তো অনেক জোরাজুরির পরে তিনি টাকাটা নিলেন এবং তিনি ঢাকা আসলেন এবং জবের ইন্টারভিউ দিলেন। পরবর্তীতে তিনি আবারও ক্যাম্পাসে ফিরে আসলেন, জীবনযাপন আবার যেভাবে চলছিল সেভাবে চলতে থাকলো। তারপর কিছুদিন পরে হঠাৎ করেই বড় ভাই কাছে একটা ফোন আসলো এবং উনি জানতে পারলেন যে পারুল খুব অসুস্থ। তো উনি পারুল চাচ্ছিল যে উনি যেন ঢাকা গিয়ে পারুলের সঙ্গে দেখা করেন। তো কিন্তু হঠাৎ করেই পারুল এরকম অসুস্থ হয়ে যাওয়ার কারণে দাদা কিছুটা মুশকিলে পড়েছিলেন এবং তিনি যে ঢাকা যাবেন এরকম কোনো প্রস্তুতিও ছিল না। তো এই জন্য হাতে টাকা পয়সাও কিছু কম ছিল। তো এই জন্য তিনি যে ইউনিভার্সিটির টিচারের ছেলেকে যে পড়াতেন, তো স্যারের বাসায় গিয়ে বলেন যে স্যার আমার তো ইমিডিয়েটলি ঢাকা যাওয়া প্রয়োজন, তো স্যার আপনি যদি আমাকে এই মাসের টাকাটা একটু আগে দেন তাহলে আমি ঢাকা যেয়ে একটু দেখা করতে পারি। তো স্যার বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তাহলে তুমি আগামীকালকে আসো, আগামীকালকে এসে আমি তোমাকে টাকা দিব। কিন্তু বড় ভাইয়ের ওই দিনই টাকাটা দরকার ছিল। তো আর কোনোভাবে উনি জোগাড় করতে না পেরে উনি হলে চলে আসলেন এবং ওই দিনের মতো উনি ঘুমিয়ে গেলেন। বাট রাত প্রায় 4:30 কি 3টার দিকে ওনার কাছে ফোন আসলো যে ওই পারুলের যে ভাবি ছিল উনি ফোন দিয়ে বললেন যে পারুল আর কি মারা গেছে আর কি। তো এই কথা শুনে বড় ভাই মানে অনেক ভয় পেয়ে যায় এবং তিনি ভাবতে থাকেন যে এতদিন যার সাথে কথা বলছি মানে একজন মৃত মানুষ, তাকে সে আজকে মৃত, এটা ভাবতেই তার অনেক অনেক ভয় লাগে এবং তিনি ভয়ে বাথরুমে যেতে পারতেন না কিছুদিন। তারপর রুমমেটদের নিয়ে যেতেন। যাই হোক, পরবর্তীতে এটা আস্তে আস্তে স্বাভাবিক ঘটনা হিসেবে চলে যায়। কিছুদিন পর আবার নর্মাল লাইফে ফেরত যায়। এর কিছুদিন পর প্রায় 7 থেকে 8 মাস পরে হঠাৎ করেই আমাদের যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি তার পাশে ছিল এমসি কলেজ। তো এমসি কলেজ থেকে হঠাৎ একটা ছোট ভাই একদিন ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার এলাকা থেকে একটা লোক আসছে, তো উনি আর কি মানে সবকিছু হারায় ফেলছে, টাকা পয়সা, উনি এখন বাসা যেতে পারতেছে না। তো আপনি বলছে যে আপনি নাকি ওনার গ্রামের ছেলে, তো আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি, আমি কি আপনার কাছে পাঠাই দিব ছেলেটাকে? তখন দাদা বললেন যে হ্যাঁ তুমি একটা কাজ করো, আমার দেশের মানুষ যেহেতু তুমি তাকে পাঠিয়ে দাও। তখন দাদা রুমের ভিতরে দেখলেন, রুম থেকে বের হয়ে দুপুরে খাবার পর পানি খাচ্ছিলেন। তো এই সময় দেখলেন হঠাৎ করে ওই লোকটা আসলেন। আসার পরে এবং উনি ডাইরেক্ট সোজাসুজি কাউকে কিছু জিজ্ঞেস না করে উনি সরাসরি একদম কর্নারে রুম ছিল আমাদের হুমায়ুন রশিদ হলের, উনি একদম ওখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি বসলেন এবং যে রুমের ভিতরে যে ডাইরেক্ট দাদাকে বললেন যে আপনি সে লোক কিনা। তা বললেন যে হ্যাঁ আমি সে লোক। তারপর উনি একদম খাটের একদম কর্নারে বসলেন এবং দাদার সঙ্গে কোনো রকম হাত মিলালেন না। সাধারণত মানুষ দেখা হলে হাত মিলায়, এরকম কিছু, কারণ উনি কিছুই করলেন না। তারপরে উনি বললেন যে আমি তোমাকে চিনি, তোমার বাবার নাম এইটা, তোমাদের গ্রামের নাম এটা, এবং উনি এমন ভাবে পরিচয় দিলেন এবং উনি এমন ভাবে কিছু কথা বললেন যে বড় ভাই উনি বিশ্বাস না করে পারেনি, কারণ উনি দাদার সঙ্গে বিভিন্ন ঘটনা, তারপর ওনার ভাইয়ের নাম, ওনার বোনের নাম, এবং ইভেন উনি বাড়িটাও লোকেট করে দিলেন যে বাজার থেকে একটু দূরে গিয়ে যে বাম সাইডে মসজিদটা আছে তার থেকে যে 3 রাস্তার মোড় তার পাশে যে বাড়িটা আছে ওইখানে ওনাদের একদম পুরোপুরি জায়গাটা লোকেট করে দিলেন। তো লোকেট করে দেওয়ার পরে তারপরে বড় ভাই না বিশ্বাস করে আর কি পারে নাই। তারপর বললো যে আপনি কি করেন? তা বলতেছে যে আমি তোমাদের নদীর পাশে যে স্কুলটা আছে আমি ওই স্কুলের টিচার, আমার নাম এইটা। তো উনি বলার পরে তো সবকিছু ওকে ছিল। তো তারপরে বললেন যে আমি তো আসলে সিলেট আসার পরে টাকা পয়সা হারিয়ে ফেলেছি, তো আমি এখন আর কি ফেরত যেতে চাই, তো তুমি আমার দেশি ছেলে, সমস্যা নেই, আমি বাসায় গিয়ে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো বা তোমার বাবার কাছে দিয়ে দিব, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। তো তখন দাদা বললেন যে ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, আমার কাছে তো এই মুহূর্তে 500 টাকা আছে, আপনি 500 টাকা নিয়ে যান। তো লোকটি বলেন যে আসলে তুমি ভুল বুঝো না, আমার তো 500 টাকা হবে না, আমার 600 টাকা লাগবে। তখন দাদা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি 100 টাকা এনে দিচ্ছি। তারপরে 100 টাকা আমার 600 টাকা লোকটাকে দিলেন এবং যাওয়ার সময় বললেন যে আপনি তো চলে যাচ্ছেন, বাট আপনার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান আমাকে। তখন লোকটা একটু মানে হাসির মতো বললো, আমাকে বিশ্বাস করো না বাবা। তখন উনি বড় ভাই বললেন যে আসলে বিশ্বাস অবিশ্বাসের কথা না, যদি লিখে দিয়ে যেতেন আমি তো পারে ভুলেও যেতে পারি, এই জন্য লিখে দেন। তারপর উনি লিখে দিয়ে ঠিকানাটা উনি তখন ঠিক যেভাবে এসেছিলেন সেভাবে উনি চলে গেলেন এবং কোনো হাত মেলালেন না, এভাবে চলে গেলেন। তো তারপর অনেকদিন চলে গেছে। তো ঈদের
ছুটিতে দাদা যখন গ্রামের বাসা যায়, তো ওই লোকটার আর কোনো খোঁজ খবর নাই বা কোনো ধরনের কোনো যোগাযোগ আর নাই। তখন উনি হঠাৎ করে দাদা মনে হলো যে লোকটা এতগুলো টাকা নিয়ে গেল আমার কাছ থেকে, আমি একটু খোঁজ নিই। তো উনি সে সময় স্কুলে গেলেন, তিনি দেখলেন স্কুল ঠিকই আছে, বাট ওই নামে স্কুলে কোনো টিচার ছিলেন না, এবং উনি যেভাবে ঠিকানা দিয়েছিলেন ওইখানে ওই নামের কোনো লোক ছিল না। কিন্তু উনি মানে বড় ভাইয়ের বাবার নাম, জায়গার নাম, বাসা বাড়ি এবং দাদার বড় ভাইয়ের সঙ্গে যে ঘটনাগুলো হয়েছে, বড় ভাই দাদার সঙ্গে যে ঘটনাগুলো হয়েছিল এক্সাক্ট তিনি বর্ণনা দিচ্ছেন। তখন তিনি মনে করলেন যে এরকম একটা বৃদ্ধ একটা লোক আমার কাছ থেকে এভাবে 600 টাকা নিয়ে গেল। উনি কষ্ট পেলেন যে আজকাল আসলে মানুষদের বিশ্বাস করার কোনো ওয়ে নাই আর কি, যে যেভাবে পারতেছে সেই টাকা পয়সা নিয়ে যাচ্ছে আর কি। তো উনি আসলে মন খারাপ করে টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে উনি আবার ভার্সিটিতে ব্যাক করলেন এবং উনি আবার নর্মাল লাইফ লিড করতে থাকেন। তো এটা উনি প্রায় আমাদের রুমে যখন আসতো, আমাদের সাথে যখন কথা হতো, তখন আমাদের সাথে শেয়ার করতো, আমাদের সাথে এই ঘটনাগুলো বলতেন।